বোধ হয় তারপর ছ 100 বছর কিংবা তার বেশিকাল এটা চুপচাপ ছিল। ভারতবর্ষের ছেলে শঙ্কর দুই হাত আপনি আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করল। প্রণাম হে রুদ্ধদেব, প্রণাম। আপনার তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন, এজন্যে প্রণাম গ্রহণ করুন হে দেবতা। আপনার এরূপের কাছে শত হীরকখনি তুচ্ছ হয়ে যায়। আমার সমস্ত কষ্ট সার্থক হলো। 9 আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা অলিভারেজ উচিত বিবেচনা করল না। ওল্ডনীয় লেঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে লাগল। সেদিকের গহীন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি। বর্ষার জলে সে অরণ্য আরও নিবিড় হয়ে উঠেছে। ছোট ছোট গাছপালার ও লতাঝোপের সমাবেশ। ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয়। এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো, যেখানে চারদিকেই চুনাপাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টার সোয়াভেল্ডের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন তত ঘন নয়, কিন্তু খুব বড় বড় গাছ চারদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা। একটা উঁচু ঢিবির মতো গ্রানাইটের পাহাড়ের উপর ওরা তাঁবু ফেলে রইল। এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয়। কি একটা অস্বস্তি, মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা, তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে আলভারেজকে বোঝাতে। একদিন আলভারেজ বলল, সব মিথ্যে শঙ্কর, আমরা এখনো বনের মধ্যে ঘুরছি। আজ সেই গাছটা আবার দেখেছি, সেই ডি এ লেখা। অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ 15 দিন। কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি? শঙ্কর বলল, তবে এখন কি উপায়? উপায় আছে। আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। তুমি তাঁবুতে থেকো। শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না, তারা যদি চক্রাকারে ঘুরছে, তবে এই অনচ্য শৈলমালা ও গুহার দেশে কি করে এলো? এ অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয়। আলভারেজ এর উত্তরে বলল, গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্বে আসবার চেষ্টা করেনি। পূর্ব দিকে মাইল 2 এলেই এই স্থানটাতেই ওরা পৌঁছত। সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল। এই একখানাই বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে। কত দূরে ভারতবর্ষ, তার মধ্যে চিতোর, মেওয়ার, মোঘল রাজপুতের বিবাদ। এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যের মধ্যে বসে সে সব যেন অবাস্তব বলে মনে হয়। তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর প্রথমটা ভাবল আলভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ হয়, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ দু পায়ে থলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘেঁষে ঘেঁষে টেনে টেনে চলছে, যেন এমন ধরনের শব্দ হওয়া সম্ভব। আলভারেজের উইনচেস্টার রিপিটার হাতের কাছেই ছিল। ও সেটা তাঁবুর দরজার দিকে বাগিয়ে বসল। বাইরে পদশব্দটা একবার থেমে গেল, পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো।
একটা কোণে বড় কোনো বড় প্রাণীর যেন ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল, ঠিক যেমন পর্বত পার হবার সময় এক রাত্রে ঘটেছিল। ঠিক এই রকমই। শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসলো। একবার দুবার, সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ পাওয়া গেল। আলভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাত্রে খামোখা বন্দুক ছুড়বে কেন? বোধহয় সে তাড়াতাড়ি নেমে আসছে। এদিকে চারদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সারা শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে তাঁবুর বাইরে এসে ভাবল আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে। এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। কিছু দূরে গিয়েই দেখল বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারেজ শুয়ে। টর্চের আলোয় তাকে দেখে শঙ্কর শিউরে উঠল ভয়ে বিস্ময়ে। তার সর্বশরীর রক্তমাখা, মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে। গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিল। ডাকলো, আলভারেজ, আলভারেজ। আলভারেজের সাড়া নেই। তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিস্পৃহ উদাস দৃষ্টি। শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো। শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো, মুখে জল দিল। তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকে খানিকটা জায়গায় মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে। সারা পিঠটার সেই অবস্থা। কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণধার নখে বা দন্তে পিঠখানা চিরে ফালা ফালা করেছে। পাশেই নরম মাটিতে কোনো জন্তুর পায়ের দাগ, তিনটা মাত্র আঙুল সে পায়ে। সারা রাত্রি সেইভাবেই কাটলো। আলভারেজের সাড়া নেই, সংজ্ঞা নেই। সকাল হবার সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো। শঙ্করের দিকে বিস্ময়ের ও অচেনার দৃষ্টিতে চেয়ে দেখল যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি। তারপর আবার চোখ বুজল। দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কী সব বকতে শুরু করলো। শঙ্কর এক বর্ণ বুঝতে পারল না। বৈকালের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইল। চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে। এইবার ইংরেজিতে বলল, শঙ্কর, এখনো বসে আছো? তাঁবু ওঠাও, চলো যাই। তারপর অপকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বলল, রাজার ঐশ্বর্য লুকানো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে। তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। চলো আমরা যাই। তাঁবু ওঠাও, দেরি করো না। এই আলভারেজের শেষ কথা। তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধ্যা হলো। একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল। শঙ্করের তখন চমক ভাঙল। সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বালল। তারপর দুটো রাইফেলে টোটা ভরে তাঁবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে আলভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির উপর বসে রইল। তারপর সে রাত্রে আবার নামলো তেমনি ভীষণ বর্ষা। তাঁবুর কাপড় ফুঁড়ে জল পরে জিনিসপত্র ভিজে গেল। শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই। এই কমাসে সে আলভারেজকে সত্যি ভালোবেসেছিল।
তার নির্ভীকতা আর সংকল্পে অটলতা, তার পরিচম করবার অসাধারণ শক্তি, তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত। আলভারেজও তাকে তেমনি চেনের চোখেও দেখত। কিন্তু এসব চেয়েও শঙ্করের মনে হচ্ছে বেশি যে আলভারেজ মারা গেল শেষকালে সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে, ঠিক জিম কার্টারের মতোই। রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল। সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত, ঘোর রহস্যময় তার অস্তিত্ব। কখন সে আসবে, কখন বা যাবে, কেউ তার সন্ধান দিতে পারবে না। ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত। ও সে কি ভীষণ রাত্রি! যতদিন বেঁচে থাকবে ততদিন এই রাত্রির কথা সে ভুলবে না। গাছে গাছে ডালে ডালে হাজার ধারায় বৃষ্টি পতনের শব্দ ও একটানা ঝড়ের শব্দে অরণ্যের অন্য সকল নৈশ শব্দকে আজ ডুবিয়ে দিয়েছে। পাহাড়ের উপর বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে। এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যের মধ্যে। কালো গাছের গুড়িগুলো যেন পেতের মতো দেখাচ্ছে। অত বড় বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে। সম্মুখে বন্ধুর মৃতদেহ। ভয় পেলে চলবে না, সাহস আনতেই হবে মনে, নতুবা ভয়েই সে মারা যাবে। সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবেদ্ন করল। একটা উইনচেস্টার, অপরটি ম্যানলিকার। দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি। এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মরণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে। ভয় ও বিপদ মানুষকে সাহসী করে। শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল। পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করল এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপর পুঁতে দিল। আলভারেজের কাগজপত্রের মধ্যে ওপোর্টো খনি বিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে। তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ওর কথাবার্তায় অনেক সময়ই শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ, ভাগ্যন্যাসী ভবঘুরে নয়। লোকালয় থেকে বহুদূরে এই জনহীন গহীন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নানুসন্ধান শেষ হলো। তার মতো লোকেরা রত্নের কাঙাল নয়। বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির উপর। সিংহ, গরিলা, হায়না সজাগ রাত্রি যাপন করবে। আর সবারই উপরে, সবাইকে ছাপিয়ে বিশাল ডিক্টার্সভেল্ড পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘগুলোকে মাথা তুলে খাড়া পাহারায় রাখবে চিরযুগ। 10 সেদিন সে রাত্রিও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এ ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করল সে এখন কি করবে। হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা, সলসবেরি। এখান থেকে পূব দক্ষিণ কোণে আন্দাজ 600 মাইল। সলসবেরি দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি। যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে।
সে এখনো অনেক দিন বাঁচবে। তার জন্ম কোষ্ঠীতে লেখা আছে, এ জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর মাপগুলো খুব ভালো করে দেখলো। পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ। এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবন্ন খসড়া নকশা। আলভারেজ বেঁচে থাকলে সে এই সব ম্যাপ বুঝতে একবারও ভালো করে চেষ্টা করেনি। এখন এদের বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে। সলসবেরির সোজা রাস্তা বার করতে হবে। এ স্থান থেকে তার অবস্থিত বিন্দুর দিক নির্ণয় করতে হবে। রিক্টার্সভেল্ড অরণ্যের এ গোলক দাদা থেকে তাকে উদ্ধার পেতে হবে। সবই এই ম্যাপগুলির সাহায্যে। অনেক দেখবার শুনবার পরে ও বুঝতে পারল এই অরণ্য ও পর্বতমালার সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছুই দেওয়া নেই। এক আলভারেজের ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া, তাও এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সবসময়েই ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায়। চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূর্ব দিকে রওনা হলো। যাবার আগে কিছু বনের ফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির উপর অর্পণ করল। বুশক্রাফট বলে একটা জিনিস আছে। সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যের মধ্যে ভ্রমণ করবার সময়ে এ বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী। আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল। তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে। শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে। ভাগ্য ভালো হয় বন পার হতে পারে, ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু। দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল। বন কখনো গভীর কখনো পাতলা, কিন্তু বৃহৎ বৃহৎ বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছানো গিয়েছে। কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুস্ক ঘাস জন্মায় না, কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধুই বনস্পতি আর নিচু বনঝোপ। প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল। কেবল আলভারেজের ম্যানলিকার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা ছিল, কিন্তু তা সে বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনা টাঙালো এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালো। দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল, কারণ ঘুম অসম্ভব। একে ভয়ানক মশা তার উপর সন্ধ্যার পর থেকে গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করলো। গভীর অন্ধকারে তার চোখ জলে যেন দুটো আগুনের ভাটা। শঙ্কর টর্চের আলো ফেলে পালিয়ে যায়। আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হলো ঘুমিয়ে পড়লে হয়তো বা লাফ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে। চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার।
কাজেই সারা রাত্রি শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। তার উপর চারিধারে নানা বন্যজন্তুর রব। একবার একটু তন্দা এসেছিল। হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসির রবে তন্দা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল। ছেলেমেয়েরা হাসে কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসা উচিত নয় তো। পরক্ষণেই তার মনে পড়ল, এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায়। আলভারেজ একবার গল্প করেছিল, প্রভাতে সে সিঁড়ি থেকে নেমে প্রভাতে সে গাছ থেকে নেমে রওনা হলো। বৈমানিকরা যাকে বলেন ফ্লাইং ব্লাইন্ড, সে সেভাবে বনের মধ্য দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, দু চোখ বুজে। এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিগ্ভ্রম হয়ে পড়েছে, আর তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জ্ঞান নেই। সে বুঝল কোনো মহারণ্যে দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার। তোমার চারিপাশে সবসময় গাছের গুড়ি, অগণিত অজস্র, তার লেখাঝোকা নেই। তোমার মাথার উপর সবসময় ডালপালা লতা পাতায় চন্দা তপ তপ, নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না, সূর্যের আলো কম, সবসময় যেন গোধূলি। ক্রোশের পর ক্রোশ যাও, ওই একই ব্যাপার। এদিকে কম্পাস অকেজো, কি করে দিক ঠিক রাখা যায়। পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্যে থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলচোত গুহার ভেতর থেকে বেরিয়ে বনের মধ্যে একে বেঁকে অদৃশ্য হয়েছে। অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলে বর্ষবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল। গুহার মুখে খানিকটা আলো, ভেতরে বড় অন্ধকার। টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বাঁয়ে তার আর দুটো মুখ। উপর দিকে টর্চ উঠিয়ে দেখল ছাদটা অনেকটা উঁচু। সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা বুবি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে। গুহার দেওয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। শঙ্কর ডাইনের গুহায় ঢুকল। সেটা ঢুকবার সময় সরু, কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজ আকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আর একটা গুহামুখ। সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখল সে যেন দুধারে পাথরের উঁচু দেয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে। গলিটা আঁকাবাঁকা, একবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে। শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে, ঘন্টা দুই এতে কাটল। তারপর সে ভাবল এবার ফেরা যাক, কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সেই ত্রিভুজাকৃতি গুহাটা খুঁজে পেল না। কেন, এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষ হয়েই গেল, তবে সে ত্রিভুজ গুহা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো। সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো? সর্বনাশ! সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করল। ভাবল না, ভয় পেলে তার চলবে না। স্থির বুদ্ধি ভিন্ন, এ বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়ল আলভারেজ তাকে বলে দিয়েছিল
অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময়ে পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে দেয়, যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে। এ উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো জ্বালতে তার আর ভরসা হচ্ছে না। যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য। সেই দুর্নিবীক্ষ অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব। পথ খুঁজে বার করা তো দূরের কথা, সারাদিন কেটে গেল। ঘড়িতে সন্ধ্যা 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমট গরম গুহার মধ্যে, তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেয়াল বেয়ে যে জল চুয়ে পড়ছে তা আস্বাদ কষা খার ঈষৎ লোনা, তার পরিমাণও বেশি নয়। জিভ দিয়ে চেটে খেতে হয় দেয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়। 7:30 বাজল। 8টা, 9টা, 10টা। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার সে এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরও উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ, নতুবা এ নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না। টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথরের উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতেও পারত যদি আলো থাকত, কিন্তু অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবল রাত্রিটা কাটুক না, দেখা যাবে এখন। পরক্ষণেই মনে হলো তাতে আর কি সুবিধে হবে, এখানে দিন রাত্রি সমান। অন্ধকারেই সে দেয়াল ধরে ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি? অন্তত একটা দেশালাই। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহার চির অন্ধকারে আলো জ্বলল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে আসছে ওর। বোধহয় এই গুহার অন্ধকারে ওর সমাধি অদৃষ্টে লেখা আছে। দিনের আলো আর দেখতে হবে না। আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ততৃষ্ণা মেটেনি, তাকেও চাই। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর, কি কাকড়া বিচ্ছে। কোনো জীব নেই গুহার মধ্যে যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটছে। কেবল এটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে এ গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে, দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকারে হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওরকমই হাতড়াবে। একবার সে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি ঘন্টা ঘড়ি শব্দ পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমোবার পরে সে যেন একটু বল পেল। আবার উঠল, আবার চলল। অ্যালভারেজের শিষ্য সে। নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে যতক্ষণ বেঁচে আছে। আশ্চর্য, সে নদীটাই বা কোথায় গেল? গুহার মধ্যে গোলকধাঁধায় ঘুরবার সময় জলধারাকে
সে কোথায় হারিয়ে ফেলেছে। নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক, একটা মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ ঝর্ণাধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জল অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা লোনা বিষাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে ছাড়া বেড়েছে, ছাড়া কমেনি। পাথরের দেয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো ভিজে দেয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা, খেয়ে প্রাণ বাঁচাবে। না, তাও নেই। পাথরের দেয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা সর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। আরও সে কি চলবে, কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার শেষ নেই। কোথায় সে চলেছে? এই গাঢ় নিকেশ কৃষ্ণ অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে। কি ভয়ানক অন্ধকার, আর কি ভয়ানক নিস্তব্ধতা। পৃথিবী যেন মরে গিয়েছে। সৃষ্টি শেষের প্রলয়ে সোমসূর্য নেবে গিয়েছে। সেই মৃত পৃথিবীর জনহীন, শব্দহীন, সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। 11। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধ হয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো, তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলো। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখল যে দেয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল, তারই সঙ্গে সমকোণ করে এ দেয়ালটাও আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়েছে। হঠাৎ সে কান খাড়া করল। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলুকুলু কুলুকুলু ঝর্ণাধারার শব্দ। যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেয়ালের ওপারে। দেয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরও বদ্ধমূল হলো। দেয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তপর্ণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করল। এ ধরনের নির্ঝরের স্রোতের উজান দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সেই মহানিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে একে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় যেন সেটা 3-4টে ছোট বড় ধাঁধায় বিভক্ত হয়ে গিয়ে এদিক সেদিক চলে গিয়েছে ওর মনে হলো। সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল। টর্চ জ্বেলে দেখল স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে এবার গোল পাকিয়ে যাবার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখল স্বচ্ছ নির্মল
জলধারার এপারে ওপারে দুপারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির উপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখাটা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে গেল। একটা চোট থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকডি বেরিয়েছে। প্রত্যেক সংযোগ স্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখল। অনেকগুলো চোট শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন না রেখে গিয়েই শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই সে আলো জেলে দেখল জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলী পাকিয়ে আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সর্প অতি ভয়ানক জন্তু। বাঘসিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে। অজগর সর্পের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানে আবার কোথায় কোন পাইথন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। দুটো তিনটা স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার তৈরিকৃত চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগ স্থলে ফিরে এলো। প্রধান সংযোগ স্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলো সে সোজামুখে যায়নি, তারও নানা ফেকডি বেরিয়েছে। কিছু দূর গিয়েই এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অতি তীব্র বৃদ্ধের মতো চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারল গুহাটা সেখানে ত্রিভুজ আকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখল বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই। এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম। মাথার উপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। ভৈরবের মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্র আলোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপ্তলোক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এ অপ্রত্যাশিত মুক্তির জন্যে। ভোর হলো। সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবল এ অমঙ্গলজনক স্থানে আর একদণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল। ফেলে না দিয়ে গুহার বিপদের স্বরূপ সেখানা সে কাছে রেখে দিল। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার পূর্বে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখল। সামনে যে মুক্ত প্রান্তবৎ দেশ পড়ল এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জামবেসি নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে। প্রায় 175 মাইল অতি ভীষণ জনমানবহীন জলহীন পথহীন মরুভূমি। মিলিটারি ম্যাপ থেকে
আলভারেজ নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানে মৃত্যু। ম্যাপে এর নাম দিয়েছে তৃষ্ণার দেশ। রোডেসিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিল। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। ৬২ বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্য স্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখল ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মধ্যস্থ কূপের অবস্থান স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর টু নর্থ ঘটিত কি একটা গোলমালে অন্ধ করে অঙ্ক কষে বার করত আলভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া উপায় কী? অদৃষ্টের উপর নির্ভর করেই শঙ্কর এই 2 স্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে 2 দিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রম হয়ে পড়ল। ম্যাপ দৃষ্টে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয় চোখ বুজে খুঁজে বার করতে পারত, শঙ্কর তার 3 মাইল উত্তর দিয়ে চলে গেল, অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপদাপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাদ্য নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিগ্বলয় লক্ষ্য করে সে হতাশ। পথযাত্রা, মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে। সন্ধ্যায় গভীর নিশীথে মাইল লেখা পাথর নেই। কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য 2-1টা পাখি, কখনো বা মরুভূমির বুজার্ড শকুনি, যার মাংস জঠর ও বিষাদ। এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিচ্ছে, যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য। মিললে মহা সৌভাগ্য। 2 দিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাবার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় একটা কি জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচালো। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর রোগা হয়ে গিয়েছে, শুকিয়ে কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে এই সে জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষে কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড়, তাম্রাভ কটা বালির সমুদ্র।
ধু ধু করে যেন জ্বলছে দুপুরের রোদ। মরুর কিনারায় প্রথম দিনেই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে যাবে না। গেলেই মৃত্যু, কারণ সেখানে জল একদম নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে তিনটি স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। এ উনুইগুলি প্রায়ই পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্যে মিলিটারি ম্যাপে ওদের অবস্থান স্থানের অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবল এসব বার করতে পারবো না। সেক্সট্যান্ট আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করল। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদা গোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বাললে দু একটা কীটপতঙ্গ আলোয় আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাত্রে তেমনি শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় গেল, কারণ জ্বালানি কাঠ একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জল গেল ফুরিয়ে। সে সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটা পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়ে অসম্ভব ক্ষুদ্র 1 হাত 2 ব্যাস বিশিষ্ট জলের উনুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল। সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফিরবার উপায়ও নেই। একটা উঁচু বালিয়াড়ির উপর উঠে সে দেখল চারিধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এদেশের সর্বত্র। ট্রান্সভাল ও রোডেশিয়ায় এদের নাম কোপিজ, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্যে শঙ্কর সেই গুহায় আশ্রয় নিল। এইখানে এক ব্যাপার ঘটল। 12 গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ দিলে নতুন ব্যাটারি তার কাছে ডজন 2 ছিল। দেখল গুহাটা ছোট, মেঝেটাতে ছোট ছোট পাথর ছড়ানো, বেশ একটা ছোটোখাটো ঘরের মতো। গুহার এক কোণে ওর চোখ পড়তেই অবাক হয়ে রইল একটা ছোট্ট কাঠের পিঁপে। এখানে কি করে এলো কাঠের পিঁপে? এগিয়ে 2 পা গিয়েই সে চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। 2খানা বুট জুতো কঙ্কালের গায়ে এখনো লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক। পিঁপেটার পাশে একটা ছিপি আটা বোতল, বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখল তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিঁপেটাতে কি আছে দেখবার জন্যে যেমন সে সেটা নাড়াতে গিয়েছিল, অমনি পিঁপের নিচের থেকে একটা ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে 1 হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল।
সেই 1 সেকেন্ডের দেরি করার জন্যে শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্কর 45 অটোমেটিক কোল্ড গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর সান্ডো ভাইপার এর মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্তমাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো। আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এ উপদেশ অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিধান সব দিক থেকেই। পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিপেটা উঁচু করে তুলে ধরে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল একণ্ঠ পান করল। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করল। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সর্প। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়ল। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে, সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যুর নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে।